অশ্বিন জাদেজা পেরেছেন, কিন্তু বাংলাদেশের সাকিব মিরাজ পারেন নাই। আরও যদি একটু স্পেসিফিক করে বলা যায়, সেক্ষেত্রে মিরাজ যেহেতু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, তিনি হয়তো প্রপার কাউকে সঙ্গী হিসেবে পান নাই। বলা যায় না তিনি কি করতে পারতেন, বাট সেক্ষেত্রে বলা যায় যে সাকিব পারেন নাই, এবং এটিই সত্য। আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব অবশ্যই একজন ভালো খেলোয়াড়। বাংলাদেশের হিস্ট্রিতে সে ডেফিনেটলি নাম্বার ওয়ান অলরাউন্ডার। এবং হ্যাঁ, র্যাঙ্কিং চিন্তা করলেও সে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের হয়ে র্যাঙ্কিংয়ে, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমে ছিলেন। বাট অ্যাকচুয়ালি একটা ফ্যাক্ট হচ্ছে কি, যে দেশের কন্ডিশন বিবেচনায় করে আপনি দলে চান্স পাবেন কি না, সেটাও কিন্তু একটা ব্যাপার। কেন এটা বলছি, সেটা হলো, আগে একটু বলে নিই। ভারত যখন 144 রানে 6 উইকেট হারিয়ে গেল, তখন ক্রিজে আসলেন যে অশ্বিন জাদেজা। তারা এই রানটিকে নিয়ে গেলেন 343, তারপরে 7 উইকেট গেল আর কি। সো এই যে একটা পার্টনারশিপ, দুইজন অলরাউন্ডার তারা গড়ে তুললেন দেশের জন্য। বাট বাংলাদেশ যদিও আরও বেশি আগেই উইকেট পড়ে গেছে, আপনার 40-এ 5 উইকেট। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সাকিব আল হাসান ইনি অনেকটা সৌভাগ্যপ্রসূত যে জেনুইন ব্যাটার লিটন পরে নামেন, বাট উনি আগে নামেন। সো দ্যাটস দ্য পয়েন্ট আর কি, যে বিশ্বের আর কোন কোন দেশে আসলে একজন অলরাউন্ডার প্রপার ব্যাটারের আগে ব্যাটিং করে। তিনি তো কিছু কিছু ফরম্যাটে তো ওয়ান ডাউনে খেলেছেন, 4 নাম্বারেও খেলেছেন অনেক দিন। সো এইগুলো কিন্তু আসলে কাউন্ট করা উচিত। আসলে শুধুমাত্র র্যাঙ্কিং দিয়ে একজন খেলোয়াড়কে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। সো এই ম্যাচটাতে কি হয়েছে, যে সাকিব কিন্তু রান পাচ্ছিলেন। সে 32টি রান করেছেন 64 বল থেকে, 50 স্ট্রাইক রেট, দ্যাটস ভেরি গুড। বাট ফ্যাক্ট হচ্ছে যে তিনি এই ইনিংসটাকে লম্বা করতে পারলেন না। এবং আমরা অনেক সময় দেখেছি যে সাকিবের কাছ থেকে যখন সবাই একটু এক্সপেক্ট করেছে, আশা করেছে যে সে তার ইনিংসটাকে লম্বা করবে, বাট সে জায়গায় সে ইনিংসটা লম্বা করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। এখন আপনি যে বলেন সব সময় যে বিশ্বের সেরা অলরাউন্ডার, তাকে নিয়ে কেন এরকম বলা হয়, শুধু একটু চিন্তা করেন যে রিসেন্টলি রিটায়ার্ড করেছেন খেলোয়াড় হাশিম আমলা। আপনারা চিন্তা করেন যে একজন অলরাউন্ডারকে আপনার টিমে রাখতে হবে, আপনি কি সাকিব আল হাসানকে রাখবেন নাকি হাশিম আমলাকে রাখবেন? নিঃসন্দেহে হাশিম আমলা। সো আপনি শুধু এরকম না, ম্যাক্সওয়েল, আপনি ওয়ান ডে T20-তে ম্যাক্সওয়েলকে রাখবেন না সাকিব আল হাসানকে রাখবেন? এরপরে ধরেন আপনি আমাদের শ্রীলঙ্কা ধরেন, হাসান আঙ্কাকে খেলাবেন নাকি সাকিব আল হাসানকে খেলাবেন? খুবই নতুন দল আফগানিস্তান। আফগানিস্তানে যদি আপনি চিন্তা করে দেখেন ইম্প্যাক্ট হিসেবে, আপনি কি মোহাম্মদ নবী অথবা মুজিবকে খেলাবেন নাকি সাকিবকে খেলাবেন? সো এইগুলো, আপনি যদি নিউজিল্যান্ডে যান, আপনি চিন্তা করেন যে ফার্গুসান, তাকে খেলাবেন নাকি একে খেলাবেন? ইনফ্যাক্ট এখন আসেন যে আমরা ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে চলতি সিরিজ, এখানে দেখেন যে জাদেজা অশ্বিন খেলছে, বেঞ্চে বসে রয়েছে হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো আপনি জাদেজা এবং অশ্বিন বাদ দিলাম, পান্ডিয়াকে খেলাবেন নাকি সাকিব আল হাসানকে খেলাবেন? ডেফিনেটলি এই জায়গাগুলোতে আপনি এদের খেলাবেন, সাকিবকে খেলাবেন না, এটাই ডিসিশন হবে। এবং আপনি এটা দেখবেন যে আইপিএলে এরকমটাই হয়ে থাকে। এখন আপনি অনেক সময় বলবেন, ভাই সে তো 20 ব্যাচ খেলতেছে, এই লিগ খেলতেছে, মেজর লিগ খেলতেছে। ভাই সেখানে আসলে এত ফ্র্যাঞ্চাইজির এত খেলোয়াড় থাকেন আসলে। সো যেইটাতে সব স্টাররা আসে, সেইটাতে আমাকে কাউন্ট করতে হবে, যেখানে একদম বেস্ট, যে খেলা, যে টুর্নামেন্ট চলার সময় অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল খেলাগুলো বন্ধ থাকে। এখন আপনি 20 ব্যাগ খেলা হচ্ছে, ওই সময় আপনার ইন্ডিয়ার খেলা চলতেছে, পাকিস্তানের খেলা চলতেছে, তাহলে তো ডেফিনেটলি একটা হিউজ খেলোয়াড় তারা ইচ্ছা করলেও নিতে পারছে না। সো তখন কি হবে, যে বাকি যারা আছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে আপনার প্লেয়ার নেওয়া হবে। যখন আপনার এলপিএল চলতেছে, তখন আপনার দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া খেলা চলতেছে। সো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কিন্তু আপনার প্লেয়ার নেওয়া হবে। তখন আমার কি হবে, যে
সেখানে অবশ্যই সুযোগ পাবে এবং এখানে খেলবে। আপনি যদি দেখেন সাকিব আল হাসানের লাস্ট 10 টেস্ট কোনো ইনিংসে 5 রান নাই, অর্থাৎ 5 উইকেট নাই। আবার 10 টেস্টের কোনোটাতে তার 50 নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই বাংলাদেশে কি আসলে এরকম কোনো অলরাউন্ডার আছে? অবশ্যই আছে। আপনি লাস্ট পাকিস্তান সিরিজেই দেখেন মেহেদী মিরাজ 2 টেস্টের 2 ইনিংসে 50 করেছে। আবার 2 টেস্টের 2টা ইনিংসে 5টা করে উইকেট নিয়েছে। শুধু তাই না, আপনি এখন যদি বলেন যে ভাই তাহলে তো মিরাজ খেলছেই, মিরাজকে বাদ দিয়ে আপনি কাকে খেলাতে চান? আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করব যে মাথা থেকে স্টারডাম বা র্যাঙ্কিং কত আমাকে বাংলাদেশে কি দিয়েছে এগুলো ভুলে জেনুইন আপনি লাস্ট 10 ম্যাচে তাইজুলের পারফরমেন্সটা দেখেন। লাস্ট 10 ম্যাচে তাইজুলের যে পারফরমেন্স সেইটা দিয়ে আপনি বিচার বিশ্লেষণ করতে পারবেন যে আসলে আপনি সাকিবকে খেলাবেন নাকি সেই জায়গাতে তাইজুলকে খেলাতে পারেন। আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখনই এই চিন্তাটা করতে যাবেন তখন আপনাকে একটু সাহস রাখতে হবে। সাহস রাখতে হবে পারফরমেন্সে, নামে না যে হ্যাঁ সাকিব আল হাসান তাকে খেলানো হবে। আরেকটা জিনিস চিন্তা করেন, লিটন যদি 6 নম্বরে খেলে, আপনি যদি একজন অলরাউন্ডারের কাছ থেকে যদি আসলে টেলেন্ডারের সাপোর্ট চান, আপনি চিন্তা করে দেখেন যে 8 নম্বরে নেমে একজন ব্যাটসম্যান লিটনকে সাপোর্ট দিবে, সাথে দাঁড়ায় থাকবে। আপনি চিন্তা করেন যে ওই জায়গাতে কে সাপোর্ট দিবে? মিরাজ বেটার সাপোর্ট দিবে নাকি সাকিব নাকি তাইজুল? আমার তো টেলেন্ডারে ওখানে এসে খুব হাই প্রোফাইল ব্যাটসম্যানের কোনো দরকার নেই আসলে। সো এই জায়গাটা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। ডেফিনেটলি সাকিব আমাদেরকে অনেক কিছু দিয়েছে। সাকিব বাংলাদেশের অ্যাসপেক্টে একজন সেরা অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার, বাট তার পারফরমেন্স এখন ডিক্লাইনের দিকে। এটা মেনে নিতে হবে। হাসিম আমলা যেমন মেনে নিয়ে তিনি চলে গেছেন, ঠিক তদ্রূপ এখন আমাদেরকে পারফরমেন্সের নিরিখে বিচার করতে হবে। উনি আসলে এখনও স্ট্রাগল করছেন ফিটনেস নিয়ে, বিশেষ করে তার আই কন্ট্যাক্টটাকে, তার দৃষ্টিটাকে নির্দিষ্ট তার যে ন্যাচারাল ফ্লো সেখানে এখনও আনতে পারছেন না, যার জন্য তাকে দেখবেন যে সবসময় তিনি ব্যাটিংয়ে ডিফারেন্ট লুক, ডিফারেন্ট স্টাইল করে অ্যাডজাস্ট করছেন। ন্যাশনাল টিম কোনো অ্যাডজাস্টের জায়গা না। আপনাকে অ্যাডজাস্ট করে পারফরমেন্স করে দেন ন্যাশনাল টিম আসতে হবে। সুতরাং কোনো স্টারডম না, পারফরমেন্সের ভিত্তিতে আমার মনে হয় এখন সাকিবকে বাদ দিয়ে তাইজুলকে খেলানো উচিত। যদি বিভিন্ন ম্যাচে আপনার প্রিমিয়ার লিগ অথবা 4 দিনের যে ম্যাচগুলো হয় সেখানে পারফর্ম করে উনি আবার আসবেন, এটা কোনো সমস্যা না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।